আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভার সম্মানিত সভানেত্রী, মহিলা দলের সভানেত্রী, সাধারণ সম্পাদিকা, সকল নেতৃবৃন্দ, বোনেরা আমার, বন্ধু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মহিলা দলের বক্তব্য শুনছিলাম এতক্ষণ। এখন আপনাদেরকে আমার বক্তৃতা শুনতে হবে। আপনাদের বক্তব্যের মধ্যে সবসময় নারী স্বাধীনতা, নারীদের আসন বৃদ্ধি, 5% না 10% ইত্যাদি বক্তব্য স্থান পেয়েছে। কিন্তু জাতির জন্য, দেশের জন্য আমরা কি করতে পারি সেটা বললে ভালো হতো। বিএনপির প্রতিষ্ঠা লগ্নে প্রথমে যে সংগঠনটির প্রতিষ্ঠা করেছেন অঙ্গ সংগঠন হিসেবে, সেটা জাতীয়তাবাদী মহিলা দল। গুরুত্বটা এখানেই। দেশের অর্ধেক জনসমষ্টি নারী, অর্ধেক ভোটার, প্রায় অর্ধেক নারী, সারা পৃথিবী অর্ধেক পুরুষ, এভাবেই বিবেচনা করা যেতে পারে। সৃষ্টির আদি লগ্ন থেকেই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং তার সঙ্গিনী হিসেবে মা হাওয়া। এখানে আপনাদের যে সীমারেখা, সেটা সবসময় অর্ধেক অর্ধেক, কিন্তু জাগতিক নিয়মে নারীদের বিকাশ সেভাবে হয়নি, যার কারণে পৃথিবীর প্রায় সব দেশে নারী সমাজকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে ধরা হয়, যার কারণে আইন কানুন এবং সাংবিধানিকভাবে নারী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু সুরক্ষা দেয়া হয়ে থাকে, কিছু রিজার্ভেশন থাকে। সেটা আমাদের এই দক্ষিণ এশিয়ার মধ্যে অনেকগুলো দেশে আরও বেশি লক্ষণীয়। তার সাথে সমাজের পিছিয়ে পড়া অন্যান্য অংশ, যেমন শিশু, আদিবাসী আর বিভিন্ন রকমের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, তাদেরকে ধরা হয়। তাদের উন্নয়ন অগ্রগতির জন্য এবং সাম্য বিধান করার জন্য কিছু কনস্টিটিউশনাল বিধান রাখা হয়েছে, আমাদের দেশেও রাখা হয়েছে। সেজন্য চাকরি বাকরির ক্ষেত্রে থেকে শুরু করে, নারী শিক্ষার থেকে শুরু করে, সমাজের বিভিন্ন স্তরে, রাষ্ট্রের বিভিন্ন স্তরে নারীদের যাতে অংশগ্রহণ সাম্যমূলক হয়, সমতার দিকে আসে, ক্রমান্বয়ে সেই বিধান তো রাখা হয়েছে। এটা রাখতে হয়, তা না হলে রাষ্ট্রের মধ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সবসময় পিছিয়ে থাকবে, তারা আর সাম্যের দিকে আসবে না। সেই জন্য নারী অগ্রগতির দিকে লক্ষ্য রেখে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমেই জাতীয়তাবাদী মহিলা দল সৃষ্টির সাথে সাথে নারী ও শিশু মন্ত্রণালয় সৃজন করেন রাষ্ট্রীয়ভাবে, এবং রাষ্ট্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেতে থাকে। একইভাবে নারীদের সংসদীয় আসন বৃদ্ধি করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং নারীদের কল্যাণার্থে, নারীদের শিক্ষার অগ্রগতির জন্য, নারী শিক্ষার জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেন 1991 সালের সরকারের সময়। সেই শিক্ষা অবৈতনিক তো বটেই, এবং বৃত্তিমূলক আরও অন্যান্য সহযোগিতার মধ্যে প্রায় আমরা ইন্টারমিডিয়েট পর্যায় পর্যন্ত, দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করা হয়েছে ওনার সময়। সেই হিসাবে নারীর অগ্রগতির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভূমিকা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অবদান, সেটা অনস্বীকার্য বাংলাদেশের ইতিহাসে।
আমাদের বর্তমান পরিকল্পনায় কি আছে? আমাদের নেতা জনাব তারেক রহমান যে ৩১ দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলেন, সেই ৩১ দফার ভিত্তিতে আমরা বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করছি। এক একটি দফার নিরিখে আমরা সুদীর্ঘ কর্মপরিকল্পনা প্রণয়ন করছি, যেগুলোর ভিত্তিতে জাতীয়ভাবে কর্মসূচি প্রণয়ন করা হবে, প্রকল্প প্রণয়ন করা হবে, সেটা বাস্তবায়ন করা হবে। সেটা আমরা এখনই উন্মুক্ত করেছি। নারীদের ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে পরিবারের প্রধান যিনি নারী, তার হাতে একটি ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যাতে প্রাথমিকভাবে আমরা ৫০ লক্ষ পরিবারকে চিহ্নিত করে তাদেরকে দারিদ্র্য সীমার ঊর্ধ্বে যাতে তোলা যায় এবং তার অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার উন্নীতকরণের মধ্য দিয়ে তার পরিবারের শিক্ষার হার বাড়বে, তার পরিবারের সমৃদ্ধি বাড়বে। এটা আমাদের একটা বাস্তবায়নক বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষিতে এই সহায়তা বিধানের জন্য আমরা ৩১ দফার আলোকে সেই কর্মসূচি প্রণয়ন করছি। সবার জন্য স্বাস্থ্য, এই হেলথ কার্ড প্রণয়নের মধ্য দিয়ে তারাই আগে প্রাধিকার পাবে, যাদের আর্থিক অবস্থা যাদের সংকটজনক। অবশ্যই সবাই পাবে, তার মধ্যে এদের প্রাধিকার থাকবে। এইভাবে আমরা সর্বক্ষেত্রে নারীদেরকে সামনে রেখেই, একটা কেন্দ্রীয় ভূমিকার মধ্যে রেখেই আমরা সমস্ত কর্ম পরিকল্পনাগুলো সাজাব। আমরা নারীদের ক্ষমতায়নের জন্য এইবার বিএনপির প্রস্তাব অনুসারে সংস্কার কমিশনে এইবারই সংবিধান সংশোধনের আগেই 5% সরাসরি ৩০০ আসনের মধ্যে নারীদেরকে মনোনয়ন দেওয়ার বিধান আমরা সংযুক্ত করেছি। এখানে দাবি এসছে সেটা যেন 10% করা হয়, কিন্তু সেটা তো সংসদ নির্মিত হওয়ার পরে যেই সংবিধান সংশোধনীটা আনা হবে, সেখানে আমাদেরই প্রস্তাব গৃহীত হয়েছে যে আমরা সেটা 10% উন্নীত করব আগামী সংসদ। তাহলে ৩০০ আসনের মধ্যে সরাসরি সংবিধান সংশোধনের পরে 10% মহিলাদের মধ্য থেকে, নারীদের মধ্য থেকে মনোনয়নের বিধানটা সংযুক্ত হবে। আর এখনই সংবিধান সংশোধনের আগেই এইবার আমরা যাত্রা শুরু করব 5% সরাসরি দিয়ে। কিন্তু সেই 50টি সংরক্ষিত আসন থাকছে, এটা 50টি সংরক্ষিত আসনের বাইরে অতিরিক্ত। এইভাবে ক্রমান্বয়ে আমরা এগিয়ে গেলে এক সময় দেখা যাবে যে নারীদের জন্য আর সংরক্ষিত আসন রাখতে হবে না, সবগুলো সরাসরি নির্বাচনের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে। এবং সেই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই উন্নয়নগুলো গ্র্যাজুয়ালি হয়, ক্রমান্বয়ে এই উন্নতির ধাপটা এগোতে হয়। ওভারনাইট, রাতারাতি কোনো রকমের অগ্রগতি হয় না, এটা পরীক্ষিত। সেই জন্য আমাদের নারী সমাজকে আমরা সুপরিকল্পিতভাবে এগিয়ে নিতে চাই জাতীয় সমৃদ্ধির লক্ষ্যে। কারণ অর্ধেক জনসমষ্টিকে যদি আমরা পিছিয়ে রেখে দেই, তাহলে এই জনসমষ্টির অর্ধেকটা জাতির উন্নয়নে অবদান রাখবে না এবং জাতীয় উন্নয়নের দিকে যাবে না, অগ্রগতির দিকে যাবে না, সমৃদ্ধির দিকে যাবে না। সেটা আমরা একটা বাস্তবায়নক পরিকল্পনার মধ্যে দিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। নারী শিক্ষার ক্ষেত্রে এবং ক্ষমতায়নের ক্ষেত্রে, দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে, স্বাস্থ্য, ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে সবকিছুই আমরা আপনাদের সামনে এখন উন্মুক্ত করলাম। কিন্তু আপনাদের উদ্দেশ্যে নসিহত আছে। আপনারা ঢাকা শহর ভিত্তিক সেমিনার সিম্পোজিয়াম করছেন, মহিলা দল সংগঠিত করছেন, বক্তৃতা আমি বহু শুনলাম। কিন্তু যারা অন্যান্য সংগঠন করে, অন্যান্য রাজনৈতিক দলের মহিলা শাখা, তাদের কর্মকাণ্ডকে আপনারা স্টাডি করেছেন? তারা কি করে? আমি গ্রামের মানুষ, নির্বাচন করি, গ্রামের মাঠে মাঠে হাঁটি। আমরা জানি প্রত্যেকটি পরিবারের যিনি মা, তাকে একটি সংগঠনের, যারা ছাত্র এবং ছাত্রী সংগঠন করে, আমি নাম নিলাম না, তারা যে সেই মাকে হাতে ধরে তাকে সন্তুষ্ট করে এবং তাদের সংগঠনের অন্তর্ভুক্ত করে।
এবং সেইভাবে সেই পরিবার, পুরো পরিবারকে সে পরিবর্তন করে, রূপান্তর করে সেই সংগঠনের। আমি নাম নেব না, আপনারা বুঝে নেন। আপনারা কি করেন তাদের সাথে? হ্যাঁ, ওকে ওকে না এখানে তাদের ছাত্র সংগঠন এবং মহিলা সংগঠনের যে তৎপরতা, সেটা খুবই সিস্টেমেটিক। তারা পড়াশোনা করেন, প্রশিক্ষণ নেন, কিভাবে কাজ করতে হবে সেটা তারা জানেন। তারপরে তারা সংগঠনের নেটওয়ার্ক এবং সদস্য সংখ্যা এভাবে পান। এবং একটা পরিবারের যে প্রধান নারী, তিনি যখন একটা মতাদর্শের দিকে ঝুঁকে পড়েন, তখন সেই পুরো পরিবারকেই সেই মতাদর্শের অনুসারী করতে সমর্থ হয়। এটাই নিয়ম। পরিবারে নারীদের প্রভাব অনেক বেশি, সন্তানদের উপরে মায়ের প্রভাব সর্বোচ্চ। এই কাজটা কি আপনারা করছেন? শুধু এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোবল, জাতীয়তাবাদী মহিলা দল স্লোগান দিলে হবে? আমরা তো বিশ্ববিদ্যালয়ে দেখি, গ্রামে দেখি, বিভিন্ন জায়গায় দেখি মহিলা দলের কর্মকাণ্ড খুবই সীমিত, নাই বলবো না। আপনারা নিজেদের মধ্যে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা করলে ভালো, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা ভালো, কিন্তু কখনো প্রতিহিংসায় লিপ্ত হবেন না। জেলা কমিটিগুলো আমি যে অবস্থা দেখছি, এগুলা এই নির্বাচনের আগেই আমার পরামর্শ, সুপারিশ পুনরায় গঠন করা উচিত এবং উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী মহিলা দলের সংগঠন করতে হবে। এর মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করতে হবে এবং পুরুষদের পাশাপাশি জাতীয়তাবাদী মহিলা দলের সবচাইতে শক্তিশালী ভূমিকা আগামী নির্বাচনের জন্য রাখতে হবে। সাংগঠনিকভাবেও আপনারা শক্তিশালী হবেন এবং নির্বাচন এবং আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু সংগঠন শক্তিশালী হয়। যদি কেউ মনে করে সংগঠন আলাদা, আন্দোলন আলাদা, তা ঠিক নয়। আন্দোলনের মধ্য দিয়ে সংগঠন গড়ে ওঠে। আমার একটি স্লোগান আছে, প্রতিদিন আন্দোলন, প্রতিদিন সংগঠন। আন্দোলনের সাথে সংগঠন সম্পৃক্ত। আন্দোলনের মধ্য দিয়ে আমরা যখন ছাত্র জমানায় ছাত্র রাজনীতি করেছি, আন্দোলনের মধ্য দিয়ে সংগঠন বিকশিত হতো, সংগঠিত হতো। এমন না যে এখন আন্দোলন করে আন্দোলন শেষ হলে সংগঠন করব, তা নয়। এগুলা একসাথে চলে, সাইমultaneous অ্যাক্টিভিটিস। তা আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা দীর্ঘ 16 বছর আন্দোলনের সময় সংগঠন হয়তো তেমনভাবে করার সুযোগ পান নাই, বিভিন্ন রকমের বাধা বিপত্তি ছিল। আওয়ামী ফ্যাসিস্টরা কোনো রকমের সাংগঠনিক তৎপরতা রাজনীতি করতে দেয় নাই, সেটা মানি। কিন্তু এখনকার উন্মুক্ত পরিস্থিতিতে আপনাদের শতগুণ কর্মতৎপরতা বাড়াতে হবে, যেটা আগে করতে পারেন। এবার আসি, আজকে অনেক প্রশ্ন, অনেকেই অনেক প্রশ্ন করছে সকাল থেকে, কালকে রাত থেকে। আমি এখানে একটা কাগজও লিখে নিয়েছি, যেহেতু এই নামগুলো মনে থাকবে না সেই জন্য। পত্রিকাগুলোতে দেখলাম যে ডাকসু ছাত্র সংসদ, মানে ডাকসু নির্বাচন হলো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদগুলোর নির্বাচন হবে। এই নির্বাচনগুলোর ট্রেন্ড কি এবং এই নির্বাচনের ফলাফল সম্পর্কে আপনাদের মন্তব্য কি? আমি আজকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল,
যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্ছুতি ছিল। কিন্তু পত্রিকায়, দুই একটি পত্রিকায় দেখলাম যে ছাত্র শিবিরের প্যানেল জয়ী হয়েছে। তা আমি আপনাদের সামনে বলতে চাই, সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আমার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই নামে, এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি? না। তো পত্রিকা, বিভিন্ন মিডিয়াতে এইভাবে আসছে কেন? প্রশ্ন সেখানে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্যানারে দলীয় নামে ঘোষণা দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমাদের ছাত্র অংশগ্রহণ করেছে। অন্যান্য কয়েকটি দল, এমনকি ইসলামী ছাত্র আন্দোলন নামে একটি দল নামে করেছে, কেউ কেউ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে করেছে, কেউ সমন্বিত শিক্ষার্থী সংসদ নামে করেছে, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে করেছে, অপরাজেয় 71, অদম্য 24 নামে করেছে। কিন্তু যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি, তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছে, আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় সংগ্রামের নাম হচ্ছে, আমরা আরেকটি সংগ্রামে লিপ্ত আছি। সেই সংগ্রাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম। আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে। নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা প্রচলন করতে হবে। সেই সংস্কৃতি কি? গণতান্ত্রিক সংস্কৃতি, সহনশীলতার সংস্কৃতি, সহমর্মিতার সংস্কৃতি। এবং সহনশীলতা, সহমর্মিতার মধ্য দিয়ে আমরা পরস্পর রাজনৈতিক দলসমূহের মধ্যে আমরা প্রতিযোগিতা করব, রাজনীতির চর্চা করব। যদি আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান না চাই, ব্যক্তি স্বৈরতান্ত্রিক পদ্ধতি অথবা দলীয় স্বৈরতান্ত্রিক পদ্ধতির উত্থান না চাই, সংসদীয় একনায়কতন্ত্র না চাই এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কামনা না করি, তাহলে আমাদেরকে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে, চর্চা করতে হবে, লালন করতে হবে। এইভাবেই আমরা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা বিগত দিনের ফ্যাসিবাদী অগণতান্ত্রিক রাজনৈতিক অপসংস্কৃতিকে বিলুপ্ত করতে পারবো, অপসারিত করতে পারবো। ভালো রাজনৈতিক স্থাপনার মধ্য দিয়ে আমরা অপরাজনীতির বিলুপ্তি ঘটাতে পারবো। সেই রাজনীতির চর্চা আমাদেরকে করতে হবে। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু দিন শেষে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সবাইকে অভিনন্দন জানাবো, এটাই আমাদের রীতি হবে। আমাদের এখানে এটা কি জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব রাখবে? আমি বলতে চাই, ডাকসু, রাকসু, চাকসু বিভিন্ন নির্বাচন আমার ছাত্র জমানা থেকেই আমরা তখন ভোট দিয়েছি, দেখেছি, যাদেরকে নির্বাচিত করেছি। এটা 80-র দশকের কথা বলছি, 70-এর দশকের শেষের দিকের ছাত্র আমি। যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে তারা বৃহৎ কোনো রাজনীতির মূল দলের ছাত্র সংগঠন না হলে জাতীয় রাজনীতিতে তারা আসতেই পারে না। কারণ আমরা নেব না, এখনো ডাকসুতে ভিপিজিএস হয়েছে, অনেক নেতা জাতীয় রাজনীতিতে আছেন, কেউ বা হারিয়ে গিয়েছেন। তাদের মধ্যে যারা বৃহৎ রাজনৈতিক সংগঠনের অন্তর্ভুক্ত ছিল তাদের কেউ কেউ জাতীয় সংসদে এসছে, বাকিরা এখনো পর্যন্ত লড়াই করছে, সংগ্রাম করছে আসার জন্য। আমি কারো নাম নিয়ে বলাটা ঠিক হবে না, আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, কিন্তু এখনো পর্যন্ত কামিয়াব হয় নাই। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় রাজনীতি এবং ছাত্র রাজনীতির একটা পোস্টমর্টেম বিশ্লেষণ। তবে এটা আমি উৎসাহিত করি যে বাংলাদেশের ছাত্র রাজনীতির
এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে, স্বাধীনতার পূর্ববর্তী ইতিহাস থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন যা কিছুই হয়েছে, সামাজিক পরিবর্তন হয়েছে, ছাত্র সংসদগুলোর নির্বাচনের মধ্য দিয়ে সেটা হয়েছে, অথবা ছাত্র রাজনীতির মধ্য দিয়ে সেটা হয়েছে। সেই রাজনীতির সূতিকাগার এবং ছাত্র আন্দোলনের সূতিকাগার, রাষ্ট্রীয় পরিবর্তনের সূতিকাগার, সেই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনৈতিক চর্চা থাক। যারা ছাত্র রাজনীতির বিপক্ষে বলেন বা ছাত্র রাজনীতি বন্ধের কথা বলেন, আমি তাদের বিরুদ্ধে। কারণ রাজনীতির চর্চা, শিক্ষাঙ্গন, পাঠশালা হচ্ছে বিশ্ববিদ্যালয়। সেখান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্ব উঠে আসে ক্রমবিকাশের মধ্য দিয়ে। আমরা ছাত্র রাজনীতি করেছি, আমাদের সাথে অনেকেই বাংলাদেশের জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত। তারা জাতিকে বিভিন্নভাবে রাজনীতির ক্ষেত্রে অবদান রাখছেন তাদের। আমরা অবদান রাখতে পারছি কিনা জানি না, তবে আমরা চেষ্টা করছি। তবে রাজনীতির শিক্ষা শুরু হতে হবে ছাত্র রাজনীতি দিয়ে। তবে এমন ছাত্র রাজনীতি চাই না যে ছাত্র রাজনীতি ফেসিবাদী গোষ্ঠী অতীতে নজির স্থাপন করে দিয়েছে। আমরা এমন ছাত্র রাজনীতি চাই যে এই ছাত্র রাজনীতির মূল সূত্র হবে বাংলাদেশে জবাবদিহিতামূলক, সাম্যভিত্তিক, সুশাসন এবং নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠা করবে। এটা আমাদেরই অঙ্গীকার যে আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা, এমন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সামনের জীবনে, যার মূল ভিত্তি হবে এদেশের সমাজের, রাষ্ট্রের সর্বক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতার রাজনীতি সৃষ্টি করা এবং সুশাসন, নৈতিকতার রাজনীতি সৃষ্টি করা, সাম্য এবং মানবিক মর্যাদা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করার রাজনীতি আমরা অব্যাহত রাখতে চাই। সুতরাং আমরা এই রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের জন্য আমরা নিজেরা সংগ্রাম করি, প্রস্তুত হই এবং প্রতিষ্ঠা করি। এই আহ্বান জানিয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং বিকাশ কামনা করে বিদায় নিচ্ছি। আমার আজকের বক্তব্যগুলো হয়তো রাজনৈতিকভাবে অনেক কঠিন লাগবে, কিন্তু আমার অনুরোধ সাংবাদিক বন্ধুদের এগুলো খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে আপনারা প্রচার করবেন, যাতে আমরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি বিশাল উন্নয়ন দেখতে পাই, প্রতিষ্ঠা দেখতে পাই, পরিবর্তন দেখতে পাই। ধন্যবাদ।